বেইলি রোড থেকে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার। মন্ত্রী কামালের মদদে আগস্টিন পিউরিফিকেশনের নারী কারবারি খ্রিস্টান সংগঠনের আড়ালে চলত আওয়ামী নেতাদের মাস্তিখানা। আইএফআইসি ও বেক্সিমকো বন্ডের নামে হাজার কোটি টাকা লোপাট, সালমানের সহযোগী শেখ আফতাবের দেশ ত্যাগের আশঙ্কা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, $202 মিলিয়ন সহায়তা চুক্তি সই, ডক্টর ইউনূসের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠক। আর্থিক খাত সংস্কারে $2.5 বিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক ও এডিবি, মানতে হবে 3 শর্ত, ডিসেম্বরে হাতে পাওয়ার আশা। এবং আজ 12ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী, বিশ্বনবীর জন্ম ও ওফাতের দিন, দোয়া মাহফিল সহ থাকছে নানা কর্মসূচি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত 11টায় বেইলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে যাত্রাবাড়ি থানার একটি মামলায় সাবেক বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করে ডিবি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছোঁয়ায় শুধু সম্পদ নয়, স্ত্রী সংখ্যাও বেড়েছে আগস্টিন পিউরিফিকেশনের। বেরিয়ে আসছে একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের প্রমাণও। দেশ টিভির হাতে এসেছে খ্রিস্টান সংগঠনের আড়ালে মদ আর নারীদের দিয়ে আওয়ামী নেতাদের মাস্তিখানা স্থাপনের প্রমাণ। প্রতারিত নারীরা আইনের আশ্রয় নিলেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাবে বহাল তবিয়তেই থাকতেন আগস্টিন। এম এ আজিমের রিপোর্ট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বন্ধুত্ব টঙ্গীর পাগারের দর্জি আগস্টিনকে 15 বছরের মধ্যে শুধু কোটিপতি করেনি, সম্পদের সাথে সাথে বাড়িয়েছে তার নারী সঙ্গীর সংখ্যাও। দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির অফিসকেও তিনি গড়ে তোলেন মাস্তিখানা। সেখানে দীর্ঘদিন কর্মরত এক কর্মচারী জানায়, আশালতা নামের এক নারী আর আগস্টিনের কর্মকাণ্ডে বিব্রত হতেন তারা। সে তখন ডিরেক্টর ছিল, সে ফার্স্ট ফ্লোরে বসতো, তার ওইখানে গিয়েই লতা তার সাথে কথা বলতো। এটা হচ্ছে ওনার সেকেন্ড ওয়াইফ। আর মাঝে মাঝে আসলে বিভিন্ন কারণবশত তাদের যে সিন ক্রিয়েট হইতো, কি ব্যাপারে সিন ক্রিয়েট হইতো এটা অফিসের কেউই ঠিক মতো বলতে পারবে না। খ্রিস্টান সংগঠনটির ভেতরের কিছু ছবি আর ভিডিও আসে দেশ টিভির হাতে। সেগুলো দেখলে মনে হবে এটি কোনো সোসাইটির অফিস নয়, দেশি বিদেশি নানা মদের এক বিরাট গোডাউন যেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি এখন। আর সেখানে শুধু আসা যাওয়া নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মুরালও রয়েছে সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন একজন সাধারণ এই সোসাইটির চেয়ারম্যানকে শেল্টার দেয়, তখন থানার তো আর কিছু বলার থাকে না, ডিসির কিছু বলার থাকে না, এসপিদের কিছু বলার থাকে না। তারা যদি আজকে হাউজিং সোসাইটিতে গিয়ে তদন্তের কোনো ব্যবস্থা করে, আমাদের খ্রিস্টান হাউজিং সোসাইটি যাচ্ছে কোন অবস্থানে রয়েছে সঠিক চিত্র আমরা পেতে পারবো। এবার আশালতার খোঁজে দেশ টিভি টিম। টঙ্গীর পাগারে সম্পত্তির শেষ নেই তারও, রয়েছে একাধিক বাড়ি ও প্লট। আগস্টিনের সাথে গড়ে তোলা সম্পর্ককে কাজে লাগিয়ে খ্রিস্টান সোসাইটির 19 নম্বর বাড়িটি সম্পূর্ণ দখলে রেখেছে আশালতা। বাসাটা আমাদের বাড়িওয়ালার নাম হচ্ছে লতা। এই বাসাটা মূলত কার? বাসায় ওই লতা ম্যাডামের। তবে আশালতার বাসায় গিয়ে দীর্ঘ অপেক্ষার পরও দরজা খোলেনি তিনি। দেশ টিভির হাতে আসা এ ওয়ারেন্ট বলছে, নাসিমা নামের এক মুসলিম নারীর সাথেও অবৈধ সম্পর্ক ছিল আগস্টিন পিউরিফিকেশনের। সেখানে নিজ নাম পরিচয় গোপনেরও প্রমাণ রয়েছে। গ্রেপ্তার তো দূরে থাক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাবে সবকিছুকেই ধামাচাপা দিয়ে ফেলত আগস্টিন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।
শেয়ার বাজার কেলেঙ্কারির ডন সালমান এফ রহমানের লুটপাটের তথ্য বেরিয়ে আসছে একের পর এক। আইএফআইসি ব্যাংক বন্ডের নামে তিনি মার্কেট থেকে আত্মসাৎ করেছেন হাজার কোটি টাকা। বেক্সিমকোর নামেও ছাড়েন 2,625 কোটি টাকার বন্ড। অথচ যে প্রকল্প দেখিয়ে বন্ড ছাড়েন সেই প্রকল্পেরই নেই কোনো অনুমোদন। বিপুল অর্থ আত্মসাতের নেপথ্যের খলনায়ক বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের সিইও শেখ আফতাব। বিষয়টি জানাজানি হওয়ায় দেশ ছাড়ার পায়তারা করছেন তিনি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। শেয়ার বাজারের ডন বা দরবেশ নামে পরিচিত সালমান এফ রহমান গেল বছরের অক্টোবরে পুরনো এ ভিলেন নতুনভাবে আসেন আইএফআইসি আমার বন্ড নিয়ে। গাজীপুরের শ্রীপুর টাউনশিপ নামে একটি প্রকল্প দেখিয়ে বন্ড ছাড়েন সালমান। 150 একর জায়গায় প্রায় 18,000 অ্যাপার্টমেন্ট ও সুবিশাল শপিং মল নির্মাণের কথা বলে শুধু প্রথম পর্যায়ে বন্ড থেকে 1,000 কোটি টাকা তুলে নেন তিনি। এ বন্ডের মূল মাস্টারমাইন্ড বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের সিইও শেখ আফতাব আহমেদ। শ্রীপুর টাউনশিপের মায়ানগর প্রজেক্টের বেশিরভাগ জমি কিনে দিয়েছিলেন এই আফতাব। কি আছে এই প্রকল্পে যার শেয়ার ছাড়ার কিছুদিনের মধ্যেই সব বিক্রি হয়ে যায়, সেই প্রকল্প দেখতে এবার গাজীপুরের দেশ টিভি। মায়ানগর মূল প্রকল্পে গিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। 150 একর জায়গা নিয়ে প্রকল্পটির 72 একরই দখল করা। এর চেয়েও বড় অনিয়ম, প্রকল্পটিরই নেই কোনো অনুমোদন। অনুমোদনহীন এই প্রকল্পের কথা বলেই কয়েক কোটি টাকা নিজের পকেটে পুরেছিলেন এই আফতাব। মূলত সালমান এফ রহমানের অর্থ লোপাটে বন্ডের ধারণা দিয়েছিলেন তিনি। একই প্রকল্প দেখিয়ে চলতি বছরের এপ্রিলে দ্বিতীয়বার বন্ড ছাড়েন সালমান আফতাব চক্র। এবার নাম দেয় বেক্সিমকো বন্ড। 2,625 কোটি টাকার এই বন্ড থেকে পাওয়া অর্থ মায়ানগর প্রকল্পে ব্যয় হবে বলে প্রচারণা চালায় তারা। বন্ড প্রতারণায় সালমানের ছায়াতলে থেকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন আফতাব। আইপিএসএসএল নামে একটি গাড়ি ভাড়া প্রতিষ্ঠানের কর্মচারী থেকে এখন কয়েক কোটি টাকার মালিক। গুলশান ও উত্তরাতে দুটি ফ্ল্যাট, বিলাসবহুল গাড়ি সহ দুবাইতে সম্পদ গড়ার অভিযোগও আফতাবের বিরুদ্ধে। বর্তমানে সালমান এফ রহমানের অবৈধ সম্পত্তি তার নিয়ন্ত্রণে বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, গ্রেপ্তার এড়াতে দেশ ছেড়ে পালানোর সুযোগ খুঁজছেন এই আফতাব। এ নিয়ে তার সাথে কথা বলতে গুলশান অফিসে গেলে সেখানকার কর্মকর্তারা জানান তাকে চেনেনি না তারা। মূলত গা ঢাকা দিতেই কর্মচারীদের এই নির্দেশনা দিয়েছেন শেখ আফতাব। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। এদিকে সালমান এফ রহমানের সম্পত্তি ভোগ দখল করতে বেক্সিমকো হোল্ডিংসের বেশ কয়েকজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করার অভিযোগও আছে সিইও আফতাবের বিরুদ্ধে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। দুপুরে যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জানান, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $202 মিলিয়ন আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মাজহুল ইসলামের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় বাংলাদেশ সফর করছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। বৈঠকে দেশের আর্থিক খাত সহ সরকারের নানামুখী সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের দেওয়া পূর্বের প্রতিশ্রুতি পালন সহ সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। বৈঠকে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশকে দেওয়া আগের সব সহযোগিতা এবং স্বাক্ষরিত চুক্তি অব্যাহত থাকার পাশাপাশি আরও $202 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। প্রতিনিধি দলের সদস্য অঞ্জলি কৌর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের সাথে সব ধরনের কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র সরকার। বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের স্বার্থে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. পরে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক নিয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, শ্রম আইন সংশোধন, র্যাবের
সংস্কার এবং রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। ভারতের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারত বাংলাদেশ আলোচনা করতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার, পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। প্রতিরক্ষা ও নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রতিনিধি দলের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশ পুনর্গঠনে পরামর্শ চান তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই সহায়তা প্রত্যাশা করেন প্রফেসর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় মার্কিন সরকারের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। শামীমা আক্তারের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে আসেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধির দল। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট ও জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়েও খোলামেলা আলাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এইসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশ পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ সংস্কার এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান তার সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রশাসন, অর্থনীতি, বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা জানান তিনি। এ সময় 6টি সংস্কার কমিশন গঠনের বিষয়টি তুলে ধরে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার প্রস্তাবের একটি রূপরেখার বর্ণনা করেন। ছাত্র জনতার বিপ্লবের ইতিহাসে দেশের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা করেছে তারা। তার সরকার আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের চুরি করা সম্পদ ফেরত পেতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় মার্কিন অর্থ বিভাগের সহকারী সচিব ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। মার্কিন সরকার অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের জন্য প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী বলেও জানান তারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। এডিবির দক্ষিণ এশিয়া মহাপরিচালক তাওকো কনিশের নেতৃত্বে একটি সিনিয়র প্রতিনিধি দল। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎকালে বাংলাদেশের কাঠামো সংস্কারে সহায়তার আগ্রহ প্রকাশ করেন মহাপরিচালক। বলেন, অর্থনীতিকে স্থিতিশীল করতে বাংলাদেশকে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে। আর প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লব দেশের ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের নতুন সুযোগ দিয়েছে। বৈদেশিক মুদ্রা বাজারের গতিশীলতা, রিজার্ভ এবং রেমিটেন্স প্রবাহে উন্নতির লক্ষণ দেখাচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। 3 শর্তে বাংলাদেশকে $2.5 বিলিয়ন ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ও এডিবি। রোববার বাংলাদেশ ব্যাংকের সাথে আলাদা আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে বিশ্ব ব্যাংক $1 বিলিয়ন ও এডিবি $1.5 বিলিয়ন দেবে। তবে ঋণ পেতে বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ ও নবগঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্য বিবরণী বাস্তবায়নের 3টি শর্ত পূরণ করতে হবে। ডিসেম্বর থেকে ধাপে ধাপে এই অর্থ ছাড় পাওয়ার আশা করছে বাংলাদেশ। এদিকে বিকেলে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরে আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পাচার হওয়া অর্থ ফেরানো সহ নানা বিষয়ে কথা বলেন তারা। আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি মুসলিম উম্মাহর কাছে অন্তত তাৎপর্য ও পূর্ণ স্মৃতিময় দিন। এদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের দিন। প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পালন করা হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন হাতে নিয়েছেন নানা কর্মসূচি। নাফিয়া ফারজানাকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব।
আজ 12ই রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। আজ থেকে প্রায় 1400 বছর আগে এই দিনে আরবের মরুপ্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী। আবার এই দিনেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি। একসময় আরব জাহান নানা কুসংস্কারে নিমজ্জিত ছিল। সে যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। তখন এই অন্ধকার যুগ থেকে মানব সমাজকে আলোর পথ দেখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন মুহাম্মদ। প্রায় সময় ধ্যানমগ্ন থাকতেন হেরা পর্বতের গুহায়। মাত্র 40 বছর বয়সেই নবুয়ত লাভ করেন এই মহামানব। প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিয়েছে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের 1 মাস পেরিয়েছে, কিন্তু আন্দোলনে আহতরা কেমন আছে সে খবর এখন কজনই রাখে। চোখ হারানোর যন্ত্রণা আর শরীরের ক্ষত নিয়ে হাসপাতালে দিন পার করছে ভুক্তভোগীরা। সন্তানের এমন করুণ দশায় দিশেহারা মা বাবা। জুলাইয়ের সেই স্মৃতির চিত্রই তুলে ধরেছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। চোখ মেলে তাকালেও পৃথিবীর আলো দেখতে পান না কলেজ শিক্ষার্থী ইবাত হোসেন। স্বৈরাচার পতনের আন্দোলনে 19 জুলাই নরসিংদীর ভেলানগরে চোখে গুলিবিদ্ধ হন ইবাত। আমি বন্ধুদের সাথে আন্দোলনে যাই বিকাল 4টা থেকে 4:30টার দিকে। পুলিশ হঠাৎ গুলি করে, তখন আমার 2 চোখে, হাতে এবং পিঠে ছোড়াগুলি লাগছে। 3 ছেলে মেয়ের মধ্যে বড় ইবাতকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা মায়ের। ঘাতকের বুলেট নিমিষেই ছিন্ন করে দেয় সব স্বপ্ন। ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তায় ভেঙে পড়েছেন মা। মার বাবার কতটুকু কষ্ট হয়, ওর বাবার অনেক স্বপ্ন যে আমার এই ছেলে জীবনে কিছু করব। আমরা 2 চোখ দিয়ে দেখি, অথচ আমার ছেলে দেখে না। শুধু ইবাতই নয়, দৃষ্টিশক্তি হারিয়েছে আরো অনেক মেধাবী শিক্ষার্থীর। আমার একটা ফ্রেন্ডের মাথায় গুলি তাক করে একবার গুলি করছে, পিছন থেকে নিয়ে গুলি বের হয়ে গেছে। পরে আমি ওকে সামনে আগাইতে ধরতে গেছি, আমাকে পর্যন্ত গুলি করছে। এসএস তো আমার গোল্ডেন, জেএসসি তেও গোল্ডেন। তো এবার এইচএসসি 1 বছর পর আমি কিভাবে পড়বো? আমি বইটা যেদিকে এক্স্যাক্টলি তাকাইতেছি ওই জিনিসটা কালো হয়ে যেতেছে। মায়ের মতো কষ্ট কেউ নাই, কেউ বুঝবে না এই কষ্ট। যার সাথে হয় সে বুঝে। আমার ছেলেটা রাত্রে ঘুমায় না, কান্দে। 5ই আগস্ট রামপুরা বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয় আইডিয়াল কলেজের 10ম শ্রেণীর ছাত্র সুমন। পুলিশের ছোড়রা গুলি চোখ ভেদ করে চলে যায় মস্তিষ্কে। হঠাৎ করে দেখলাম পুলিশের যে সাদা গাড়িগুলা, বড় যে গাড়িগুলা, গাড়ির সাইড থেকে সাইড উইন্ডো দিয়ে একজন লোক দাঁড়ায় আছে, এইম করা আমাদের এইদিকে। তো ওইখানে ফার্স্ট যে শটটা করে, ফার্স্ট শটে আমার চোখে গুলিটা লাগা যায়। একইভাবে 4 আগস্ট বরিশাল বিএম কলেজের সামনে গুলিবিদ্ধ হয় সাব্বির। ডান চোখে 3টি গুলি লাগলেও অপারেশনের মাধ্যমে বের করা গেছে 2টি। পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয়, পুলিশ আমাকে গুলি করে, আমি রাস্তায় পড়ে যাই। ক্ষমতা আঁকড়ে রাখার নেশায় নারকীয় হত্যাযজ্ঞে মাতে শেখ হাসিনা ও তার দোসররা। বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী ক্যাডার ও পুলিশের গুলিতে প্রাণ হারায় অগণিত। গুলিবিদ্ধ হয় অন্তত কয়েক হাজার মানুষ। পরিসংখ্যান বলছে 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে 887 জন রোগী। ভর্তি রাখা হয় 749 জনকে। অস্ত্রোপচার করা হয়েছে 504 জনের। এর মধ্যে 2 চোখের দৃষ্টি হারিয়েছে 28 জন, 1 চোখে দেখতে পায় 426 জন। 5ই আগস্ট স্বৈরাচার বিদায় হলেও হাসপাতালে দিন পার করা এসব মানুষ যেন ভুলতে পারছেন না জুলাইয়ের দুঃস্মৃতি। চোখের আলো না ফিরে পেলেও জীবনের আলো ফেরাতে অন্তর্বর্তী সরকারকে পাশে চান ভুক্তভোগীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ শিক্ষার্থী ইহসান মানবেতর জীবনযাপন করছেন। সুচিকিৎসা না পাওয়ায় পা হারাতে বসেছেন কলেজ শিক্ষার্থী ইহসান। অভিযোগ করেন সরকারি পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার। উদ্বিগ্ন পরিবার ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে চান সবার সহযোগিতায়। মাজহুল ইসলামের আরো একটি রিপোর্ট।
আমার দিকে মানে ছোট দৃষ্টি দিয়ে হলেও যেন তারা আমার দিকে একটু তাকায়। গুলিতে আহত এহসানের পৃথিবী এখন বস্তির কুড়ে ঘরের মধ্যেই সীমাবদ্ধ। খাওয়া দাওয়া সহ জরুরি সব কাজ সারতে হয় বিছানায় বসেই। সূর্য কখন উদিত হয় আর অস্ত যায় তা দেখার সুযোগ হয় না তার। গেল 2 মাস এই ঘরটিতে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি। 5 আগস্টের পর সরকার পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি তার জীবনে। গেল 19 জুলাই মিরপুর 10-এ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন এহসান। পায়ের যন্ত্রণায় নির্ঘুম রাত কাটে তার। জানালেন অসহনীয় কষ্টের কথা। আমি পা মুভ করতে পারি না, আমি খুব চাই যে পাটা মুভ করব, কিন্তু আমি পারি না, মানে প্রচুর পরিমাণ ব্যথা হয়। সরকার আহতদের সুচিকিৎসার কথা বললেও এহসানের ভাগ্যে জোটেনি সেই চিকিৎসা। এমনকি কোনো সহযোগিতাও পাননি তিনি। তার উপর যোগ হয়েছে হাসপাতালের হয়রানি। তার অভিযোগ, সুস্থ হওয়ার আশায় বারবার পঙ্গু হাসপাতালে গেলে তাকে যথাযথ চিকিৎসা না নিয়ে ফিরতে হয়েছে। আমার এইটা নিয়ে ডাক্তাররা অবহেলা করতেছে, এটা আমার ফুল ফ্যামিলি বুঝতেছে আর আমিও বুঝতেছি, কিন্তু ডাক্তার এটা ধরার ছোঁয়ার বাইরে কথা বলতেছে। কেন বলতেছে আমরা জানি না। এহসানের মা জানান, পরিবারের বড় ছেলের এমন অসহায় অবস্থার প্রভাব পড়েছে পুরো পরিবারে। অভাব অনটনের সংসারে যেখানে 3 বেলা খাওয়াই কষ্টকর, সেখানে এহসানের চিকিৎসা তাদের জন্য বড়ই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাছে ছেলের সুচিকিৎসার দাবি জানান তিনি। গুলি খাওয়ার পর যে কষ্ট করছে, ওর যে কান্নাকাটি, ট্রিটমেন্ট হয় না, এই নিয়ে আর কি অনেক কষ্ট। দেশবাসীর কাছে বলি, আমি যেহেতু গরিব মানুষ, যাতে সুচিকিৎসা এই রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী যেই আছে তার কাছে শুধু একটুই নিবেদন যে আমার ছেলের দিক যেন একটু তাকায়। এহসানের প্রতিবেশী রিপন জানান, দেশের জন্য কাজ করতে গিয়ে নিজেই পরিবারের বোঝা হয়ে বসেছে এহসান। এখন পর্যন্ত দেশ স্বাধীন, দেশের জন্য সে লড়াই করছে, কিন্তু ও আজকে গুলিবিদ্ধ। এবং আমার কাছে ভাবতে অবাক লাগে যে এখন পর্যন্ত ডাক্তাররা তার সুচিকিৎসা নিশ্চিত করে নাই। আমার একটাই দাবি, ওর সুচিকিৎসা নিশ্চিত হোক। ছেলের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ভ্যান চালক বাবা। এহসানকে স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা। এহসানের মতো অনেকেই আন্দোলনে আহত হয়ে জীবন যুদ্ধে লড়াই করছেন। তবে এহসানরা হেরে যেতে চান না, সুস্থ হয়ে আবারও কাজ করতে চান দেশের জন্য। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ময়মনসিংহের মুক্তাগাছা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও দখলদারত্বের অভিযোগ উঠেছে। স্বৈরাচার শেখ হাসিনার দেশ ত্যাগের পর লেবুর নেতৃত্বে উপজেলার ঘোগা ইউনিয়নের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় সর্বস্ব হারিয়ে অনেকে এখন পথে বসেছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার সরকারের। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন বিকেলেই ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে 15 থেকে 20টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। অভিযোগ উঠেছে ঘোগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু নিজে উপস্থিত থেকে এসব ঘটিয়েছেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর নেতৃত্বে আমার দোকান ভাঙচুর করে, লুটপাট করে নিয়ে যায় এবং অগ্নিসংযোগ করে। ভাঙচুর, গ্লাস ম্লাস, কাগজপাতি সব কিছু ভাঙচুর করে যে নিচে মাল আর উঠছে, এগুলো বাদে যে আমি 2 দিন 3 দিনে এটা পরিষ্কার করলাম। অভিযোগ আছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুজ্জামান লেবুর পক্ষে কাজ না করায় কাল হয়েছে এসব মানুষের। দোকানপাট লুট, জায়গা দখলের পর এখন মামলা দিয়েও করছেন হয়রানি। দাঁড়াইয়া থাইকা আমাদের বাসায় লোকজন, ওর চাচাতো ভাইয়েরা এবং ওর নেতাকর্মীগুলা পাঠাইছে আমাদের বাসায়, পাঠাইয়া ভাঙচুর করছে এবং লুটপাট করছে এবং পরে কিছুক্ষণ পরে এসে জ্বালাইয়া দিছে সব কিছু। এরা যে পেট্রোল দিয়া, গ্রান পাউডার দিয়া পরে আগুন লাগাইছে সব কিছু পুরার পরে আমরা তার বাড়িতে পারছি না। আমাদের ভয় দিয়েছে, বলছে যে এই বাড়ি মানুষ পেলাম না। দীক্ষা এই প্রতিভা করা আমাদের এই ক্ষতি করছে। এখানটা ভাঙচুর করছে আর এখানটা গয়না গাড়ি যা যা সিন করে সব কিছু নিয়ে গেছে। কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে অবস্থান নেয় দলীয় সিনিয়র নেতারাই পড়ছেন রোশানলে। যারা তাকে ভোট দেয় নাই বা বিগত দিনে তার পক্ষ অবলম্বন করে নাই, তাদের বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক কার্যক্রম গ্রহণ করছে এই সুযোগটাকে নিয়ে। এসব ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নেই জানিয়ে কামরুজ্জামান লেবু বলেন, 5 থেকে 8ই আগস্ট তিনি মুক্তাগাছায় ছিলেন। 5 তারিখে আমরা মুক্তাগাছা থানা, আমরা 5, 6 আমরা ওসির সাথে জিগান, সকাল থেকে সারাদিন থানা পহরা দিতে আমরা 3-4 দিন। হয়রানি বন্ধ করে দ্রুত শান্তি ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।
Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. 150 বছরের পুরানো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। লাইসেন্সবিহীন অটোরিকশা ও ইজি বাইক সড়ক দখল নেওয়ায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। সাধারণ মানুষের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ বা পৌর কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা না থাকায় দিন দিন অসহনীয় হয়ে পড়েছে নাগরিক দুর্ভোগের মাত্রা। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। শহর জুড়ে অটোরিকশার দাপট, নেই কোনো নিয়ম নীতির বালাই। দীর্ঘ যানজটে নাকাল ব্রাহ্মণবাড়িয়া শহরবাসী। 10 মিনিটের পথ পাড়ি দিতে হয় 40 মিনিটে। এত কিছুর পরও নিশ্চুপ ট্রাফিক পুলিশ। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। যানজট নিরসনে পৌরসভা থেকে 1050টি ইজি বাইক ও 3000 অটোরিকশার লাইসেন্স দেওয়া হলেও শহরের সরু সড়কগুলোতে অন্তত 10,000 ইজি বাইক ও অটোরিকশা চলাচল করছে। যত্রতত্র যাত্রী ওঠানামা ও অবৈধ বাস স্ট্যান্ড এবং অবৈধ স্ট্যান্ড গড়ে তোলায় যানজট প্রকট হয়ে উঠেছে। এছাড়া অধিকাংশ ফুটপাতগুলো রয়েছে হকারদের দখলে। সাধারণের অভিযোগ, ধারণ ক্ষমতার বেশি লাইসেন্স ও অবৈধভাবে যানবাহন শহরে প্রবেশ করায় নাগরিক দুর্ভোগের মাত্রা চরমে। সকাল 10টার থেকে নিয়ে রাত্রে 8টা-9টার পরে শহরের ভিতরে ট্রাকগুলা চলে, যার ধরনের যানজট সারাক্ষণ লাগিয়ে থাকে। এই ছোট শহরে 10,000-এর মতো যান চলাচল করতেছে। এসব কারণে প্রতিনিয়ত যানজট লেগে যাচ্ছে। সেখানে 3 মিনিটের রাস্তা আমাকে আধা ঘন্টায় পাড়ি দিতে হচ্ছে। কমার্শিয়াল মোড়ে প্রায় 20 মিনিটের মতো আমরা বসেছিলাম রিকশায়। তারপরে যতগুলি মোড় আছে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিকশার অনিয়ন্ত্রিত রিকশা। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও ফুটপাত দখল উচ্ছেদে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানায় সংশ্লিষ্ট দপ্তরগুলো। যানজট নিরসনে আমরা প্রতি সোম এবং বুধবার পৌরসভা থেকে অভিযান পরিচালনার জন্য আমরা 5টা করে 10টা টিম গঠন করে দিয়েছি, যেখানে আমাদের 5 জন সদস্য এবং পুলিশের 2 জন সদস্য একই সাথে কর্মরত থাকেন শহরের 5টা মোড়ে। মাইকিং ডিডিএলজির মাধ্যমে মাইকিং আমরা করাচ্ছি, একটা ড্রাস্টিক অ্যাকশনে যাব এবং এটা সবাইকে নিয়েই আমরা রাস্তায় করব। 150 বছরের পুরনো প্রথম শ্রেণীর এই পৌরসভায় কাঁচা পাকা মিলে 128 কিলোমিটার সড়ক রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য সাবেক 2 মেয়রের বিরুদ্ধে স্থানীয় পরিবহন খাত থেকে কোটি কোটি টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। চাচা ভাতিজা খ্যাত 2 মেয়র বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণে পরিবহন সংশ্লিষ্ট নয় এমন অনেককে দায়িত্ব দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ পরিবহন সংশ্লিষ্টরা নতুন করে কাউকে চাঁদা না দেবার কথা জানান তারা। আর কর্মীদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। বরিশালের নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে 57টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বিভিন্ন বাস কোম্পানি। অভিযোগ উঠেছে এসব রুটের হাজারখানেক বাস থেকে প্রতি মাসে তোলা হতো কোটি টাকার চাঁদা। আওয়ামী লীগ সরকারের আমলে এই চাঁদার বড় একটি অংশ পরিবহন নেতাদের হাত ঘুরে পৌঁছে যেত সিটি কর্পোরেশন মেয়রের কাছে। বরিশালের চাচা ভাতিজা খ্যাত সাবেক 2 মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাদ এবং সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহর যে যখন ক্ষমতায় ছিলেন তখন নিজের অনুসারীদের দিয়ে দখলে নিয়েছেন টার্মিনাল দুটি। 2018 থেকে 2023 মেয়াদে সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহর আশীর্বাদ পুষ্ট হয়ে কাউসার হোসেন শিপন ও কামাল হোসেন লিটন মোল্লা টার্মিনাল দখলে রাখে। পরের 1 বছর তা দখলে নেয় খোকন সেরনিয়াবাদের অনুসারী সুলতান মাহমুদ ও অসীম দেওয়ান। এ সময় দূরপাল্লার বাস থেকে ট্রিপ প্রতি 300 থেকে 400 টাকা ও স্বল্প দূরত্বের বাস থেকে 250 থেকে 300 টাকা চাঁদা তোলা হতো মেয়রের নামে। বাস মালিক না হয়েও শুধু চাঁদাবাজি করতে অনেককে বসানো হতো পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বে। আপনার অসীম দেওয়ার নামে এক লোক, তার কোনোদিনও আমরা শুনি নাই যে তার গাড়ি আছে, তার বাস আছে, সে ওখানে নাকি সভাপতি, ওইখানে নাকি সব সে কর্ণধার, সে চাঁদাবাজি করে। এই সংগঠন আমি নিজে আনছি, সংগঠন নিজে আনার পরে আমার এইখান থেকে অস্ত্র ঠেকাইয়া আমার সরাই দিচ্ছে। একটা গাড়ির থেকে 200-300 টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে। তাতে মাসে দেখা গেছে
আপনার প্রায় 26 থেকে 27 লক্ষ টাকা তারা চাঁদাবাজি করে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা অভিযুক্ত চাচা ভাতিজা এবং তাদের মদতপুষ্ট এসব পরিবহন নেতা। এদিকে নতুন করে কাউকে চাঁদা না দেবার ঘোষণা বাস মালিকদের। বাস টার্মিনালে কোনো অবৈধভাবে কোনো চাঁদা উত্তোলন করা যাবে না, চাঁদা কেউ প্রদান করবে না, চাঁদা কেউ নিতে পারবে না, এটা আমাদের ঘোষণা আপনাদের সামনে। পুনরায় আওয়ামী লীগের অনেকে বিএনপির বেশে চাঁদাবাজি শুরুর পায়তারা করছে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বরিশাল মহানগর বিএনপি। আগের যে আওয়ামী লীগ তারাই কিন্তু আমাদের বিএনপির কিছু নেতার মধ্যে ঢুকে কিন্তু এইগুলা কাজগুলা করতেছে। আপনারা সঠিক তথ্য প্রমাণ দিলে আমরা হাইকমান্ডের কাছে বিচার দেব। পরিবহন খাতকে চাঁদাবাজ মুক্ত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। দখলবাজ চাঁদাবাজকে সরিয়ে জনগণ দ্বিতীয় কোনো চাঁদাবাজকে দেশে দেখতে চায় না। আমাদের লোকরাও যদি এরকম কেউ করে, সংগঠন তার ব্যবস্থা নেয় এবং নেবে। প্রতি মাসে নতুল্লাবাদ থেকে 60 লাখ এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে 30 লাখ টাকার চাঁদাবাজি করা হতো বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির আলোচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে বিধিনিষেধ এবং শর্ত আরোপের বিতর্কের মাঝেই এ ঘোষণা এলো। জানান 48 ঘন্টার মধ্যে দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন, তবে জনগণ চাইলে ভোটের মাধ্যমেই ক্ষমতায় ফিরবেন বলেও জানান কেজরিওয়াল। লুৎফর কবিরের রিপোর্ট। কারামুক্তির দুদিন পর দিল্লির আম আদমির রাজনৈতিক সদর দপ্তরে রোববার যোগ দেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে দেখা মাত্রই স্লোগান দেন তার সমর্থকরা। ভাষণের সবাইকে অবাক করে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন কেজরিওয়াল। 2 दिन के बाद, आज से 2 दिन के बाद मैं सीएम की कुर्सी से इस्तीफा देने जा रहा हूं और मैं तब तक सीएम की कुर्सी पे नहीं बैठूंगा जब तक जनता अपना फैसला ना सुना दे। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে বেশ কিছু বিধিনিষেধ এবং শর্ত আরোপ করা হয়েছিল তার উপর। এই বিতর্কের মাঝেই 48 ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন বলেও জানান কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় গেল শুক্রবার জামিনে মুক্তি পান তিনি। এর আগে ইডির মামলায় গ্রেফতার করে সিবিআই। ওই গ্রেফতারি চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। দেয়া হয় শর্ত সাপেক্ষে জামিন, তবে জুড়ে দেওয়া হয় একাধিক শর্ত। সরকারি কোনো ফাইলে স্বাক্ষর এবং দফতরে প্রবেশ করতে পারবেন না তিনি। কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্তে রাজনীতিতে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তার দল বলছে আসন্ন বিধানসভা ভোটে জয়ী হয়েই ফিরবেন তিনি, তবে কেজরিওয়ালের এই নীতিকে নাটক হিসেবে বর্ণনা করছেন বিরোধীরা। কারাগারে থাকা অবস্থাতেও মুখ্যমন্ত্রীর পদ নিজের কাছেই রেখে দিয়েছিলেন কেজরিওয়াল, যা ভারতের রাজনীতিতে বিরল ঘটনা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।